আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি ব্যষ্টিক অর্থনীতির চাহিদা ও যোগান অধ্যায়ের লেকচার 5 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতোমধ্যে আমি 4টি লেকচার তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমি বিশ্বাস রাখি তোমাদের কাছে এই পড়াগুলো খুবই সহজ মনে হয়েছে এবং তোমরা বইয়ের সাহায্য নিয়ে পড়াগুলো শেষ করেছ। যাই হোক, আজকে এই পাঠ শেষে শিক্ষার্থীরা চাহিদার সংকোচন প্রসারণের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 2, চাহিদার হ্রাস বৃদ্ধির ধারণা ব্যাখ্যা করতে পারবে। আমি একেবারে হলফ করে বলতে পারি, আজকের এই লেকচারটা যদি তোমরা ভালোভাবে শোনো, জীবনে কোনোদিনও বই খুলে পড়ে আর এটা পড়া লাগবে না। তোমরা একটু মনোযোগ সহকারে আজকের এই লেকচারটা দেখো। আমি বললাম তো 100% আমি তোমাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি তোমরা নিশ্চিতভাবে এটা লিখতে পারবে। যাই হোক, আমরা প্রথমে আসি চাহিদার সংকোচন ও প্রসারণ কাকে বলে। তুমি কিন্তু জানো এগুলো, তারপর আমি একটু উপস্থাপন করতেছি। দেখো, খেয়াল করো, অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদা কি হয়? কমে। চাহিদা কমে, এই কমাটাকে বলা হয় চাহিদার সংকোচন। দেখো, কঠিন কোনো কিছু বলি নেই, বলছে কি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে, তাকে চাহিদার সংকোচন বলে। এবার উল্টা দিকে যাও, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের দাম কমলে বা হ্রাস পেলে চাহিদা বাড়ে, তাকে চাহিদার প্রসারণ বা সম্প্রসারণ বলা হয়। দেখো, দুইটা সহজ বিষয়। অর্থাৎ যখন দামের কারণে যদি চাহিদা বাড়ে, তাহলে সেটাকে আমরা বলবো চাহিদার প্রসারণ। আর দামের কারণে চাহিদা যদি কমে যায়, তখন সেটাকে বলবো চাহিদার সংকোচন। এখানে আমরা বলছি একটু লক্ষণীয় বিষয়। চাহিদার সংকোচন প্রসারণ ব্যাখ্যায় বিবেচ্য দ্রব্যের দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন বিবেচনা করা হয়। এই কথাটা একটু মনে রাখবা। অর্থাৎ এইখানে এই যে চাহিদার সংকোচন প্রসারণ যখনই আমরা আলোচনা করব, তখন অবশ্যই এটা দামের সাপেক্ষে হবে, আর অন্যান্য বিষয়গুলো এখানে স্থির থাকবে বা অপরিবর্তিত থাকবে। এখন এই কথাটাই আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেব। চিত্রে ওয়েক্স অক্ষে হচ্ছে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে হলো দাম নির্দেশিত। ডি প্রাইম হলো চাহিদা রেখা। আমি ধরে নিচ্ছি প্রাথমিক একটা দাম, যে কোনো একটা দ্রব্যের দাম পিনট মানে 10 টাকা অবস্থায়, তখন চাহিদার পরিমাণ হচ্ছে কিউনট কত একক? 40 একক। এটাকে প্রকাশ করছি কোন বিন্দু দ্বারা? এ বিন্দু দ্বারা। এটা প্রাথমিক একটা অবস্থা আমরা ধরে নিলাম। এবার লক্ষ্য করো, দামটা বাড়লে কোন দিকে যাবে? উপর দিকে আসবে। তো দাম বৃদ্ধি পেয়ে যখন P1 হয়, অর্থাৎ কত টাকা? 15 টাকা হয়, তখন চাহিদার পরিমাণ কি হয়েছে? কমে গেছে। কমে গেছে কত? 20 একক। আগে ছিল 40 একক, এখন হয়েছে 20 একক। এটাকে প্রকাশ করছি আমি বি বিন্দু দ্বারা। লক্ষ্য করো, এই যে দাম বাড়ছে কতটুকু, এই যে P1 থেকে আর P0 থেকে P1 পর্যন্ত, অর্থাৎ 5 টাকা বৃদ্ধি পেয়েছে। দেখো, এই যে দামের বাড়ার পরিমাণটা, এই জায়গাটা বৃদ্ধি পাওয়াতে চাহিদার পরিমাণ কমে গেছে কতটুকু? এই অংশটা, অর্থাৎ Q0 থেকে Q1 পরিমাণ, অর্থাৎ 20 একক কমে গেছে। এই দুইটার পার্থক্য বা ব্যবধান। এই যে দেখো, দাম এই বাড়ার কারণে চাহিদা যে কমে গেছে, এই যে পরিবর্তনটা চাহিদার, এই পরিবর্তনটাকে আমরা বলছি চাহিদার সংকোচন। এটাকে বলছি কি? চাহিদার সংকোচন। এই যে এই অংশটা, এ থেকে বি পর্যন্ত চাহিদার এই যে কমে যাওয়ার অংশটাই হচ্ছে চাহিদার সংকোচন। এবার উল্টা দিকে আসো, যে
দাম কমে যদি P2 হয় অর্থাৎ 5 টাকা হয়, তাহলে এই অবস্থায় চাহিদার পরিমাণ বেড়ে হয় কত? 60 একক। Q2 দেখাইছি আমরা, Q2 সমান ধরছি কত একক? 60 একক। এটাকে প্রকাশ করছি আমরা সি বিন্দু দ্বারা। লক্ষ্য করো, তাহলে দামটা তো আমাদের প্রাথমিক দামটা ছিল 10 টাকা। এখান থেকে যখন দাম কমে গেছে তখন চাহিদার পরিমাণ কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে দাম কমছে কতটুকু? 5 টাকা কমছে। এই 10 এবং 5-এর পার্থক্য হচ্ছে 5 টাকা। আর এ অবস্থায় চাহিদার পরিমাণ বাড়ছে কতটুকু? 60 এবং 40-এর ব্যবধান কত? 20 একক। তাহলে চাহিদার পরিমাণ বাড়ছে 60 একক। এই যে বেড়ে গেছে চাহিদার পরিমাণ, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত চাহিদা রেখার যে এই পরিবর্তনটাকে আমরা প্রকাশ করছি চাহিদার প্রসারণ হিসেবে। দেখো, লক্ষ্য করো, চাহিদার প্রসারণ কতটুকু? এই যে অংশটা, এই যে Q0 থেকে Q2, এই যে চাহিদার এই পরিবর্তনটাকে আমরা বলছি চাহিদার প্রসারণ। ঠিক আছে? তাহলে চাহিদা মানে দাম যখন বেড়ে যায়, এই দাম বেড়ে যাওয়ার সাথে চাহিদার যে পরিবর্তন হয় অর্থাৎ কমে যাওয়াটাকে আমরা বলছি চাহিদার সংকোচন। আর দাম যখন কমে যায় তখন চাহিদার যে পরিবর্তন অর্থাৎ চাহিদার বেড়ে যাওয়াটাকে আমরা বলছি চাহিদার প্রসারণ। এই ছিল চাহিদার সংকোচন প্রসারণের ধারণা বা ব্যাখ্যা। এখানে একটু বাড়তি কথা বলে রাখি, চাহিদার সংকোচন ও প্রসারণ একই চাহিদা রেখার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। কথাটা কেন বলে রাখলাম, একটু পরেই যখন অন্য ব্যাখ্যায় যাব তখন বুঝতে পারবা। ঠিক আছে, এখন আমরা পরবর্তী ব্যাখ্যায় যাচ্ছি। দেখো, চাহিদার হ্রাস বৃদ্ধি। লক্ষ্য করো, আগের যে পড়াটা আমরা পড়ছি ওইখানে অন্যান্য অবস্থাকে অপরিবর্তিত ধরে নিয়েছিলাম, আর পরিবর্তন হয়েছিল কার? দামের সাপেক্ষে চাহিদার। আর এখানে দাম স্থির থাকবে। ঠিক আছে, অন্যান্য অবস্থার পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় এই পরিবর্তনটাকে বলা হচ্ছে চাহিদার হ্রাস বা বৃদ্ধি। এখন আমরা আলাদা আলাদা করব। লক্ষ্য করো, বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থাগুলো কি কি হতে পারে? ভোক্তার আয়, রুচি ইত্যাদি। এই অন্যান্য অবস্থার পরিবর্তনের কারণে চাহিদা বেড়ে গেলে তাকে চাহিদার বৃদ্ধি বলা হয়। আবার বলছি কথাটা, বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য বিষয়ের বা অন্যান্য অবস্থার পরিবর্তনের কারণে চাহিদা বেড়ে গেলে তাকে আমরা চাহিদার বৃদ্ধি বলবো। অবশ্যই এখানে লক্ষণীয় যে জায়গাটা খেয়াল করবা, এখানে দাম স্থির থাকবে, পরিবর্তন হবে অন্যান্য বিষয়ের কারণে চাহিদার। ঠিক আছে, তাহলে আমরা এবার হ্রাসের কথাটা আসি। দেখো, বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থার পরিবর্তনের কারণে, সব কথা একরকম, চাহিদা কমে গেলে তাকে চাহিদার হ্রাস বলে। তাহলে দেখো, একই জিনিস, দুটোটা চাহিদার সংকোচন এবং প্রসারণ খুব কাছাকাছি জিনিস। এজন্য ব্যাখ্যা করার সময় বা পড়ার সময় অবশ্যই তুমি লক্ষ্য রাখবা কোন জিনিসটাকে আসলে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাইলে তুমি এটা মানে কখনো পড়া লাগবে না, এটা তুমি যেমনি লিখতে পারবে। এখানে লক্ষণীয় বিষয়টা কি? চাহিদার হ্রাস বৃদ্ধি ব্যাখ্যায় অন্যান্য অবস্থার পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন বিবেচনা করা হয়। আগেরটা বলছিলাম দামের পরিবর্তনের সাথে চাহিদার সংকোচন প্রসারণটাকে বিবেচনা করা হয় বা চাহিদার পরিবর্তনটাকে বিবেচনা করা হয়। এবার এই ব্যাখ্যাটা আমরা চিত্রের সাহায্যে দেখাবো। লক্ষ্য করো, এখানে আরেকটু কথা বলে রাখি, চাহিদার হ্রাস বৃদ্ধি এই ব্যাখ্যাটি একই চিত্রের মাধ্যমে দেখানো যায়, আবার দুইটা আলাদা আলাদা চিত্রের মাধ্যমেও দেখানো যায়। আমি এখানে দুইটা আলাদা চিত্রের মাধ্যমে দেখালাম। দেখো, 1 নম্বর চিত্রে ওএক্স অক্ষে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে হলো দাম নির্দেশিত। ডি প্রাইম হলো চাহিদা রেখা বা প্রাথমিক চাহিদা রেখা। এই অবস্থায় দাম ধরে নিলাম আমি P0, আর এখানে চাহিদার পরিমাণ হচ্ছে OQ1। এই দুইটার সংমিশ্রণকে প্রকাশ করলাম আমি এ বিন্দু দ্বারা। তার মানে P0 দামে চাহিদার পরিমাণ হচ্ছে Q1 বা OQ1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। এখন আমরা বলছিলাম সংজ্ঞার মধ্যে দাম কি থাকবে? স্থির থাকবে। তার মানে দাম বাড়বেও না কমবেও না, দাম স্থির থাকবে। এবার অন্যান্য অবস্থার মধ্যে লক্ষ্য করো, তোমার আয় যদি বেড়ে যায়,
তাহলে তুমি দ্রব্যটা আগের চেয়েও বেশি পরিমাণে ক্রয় করবা। এখন তো ক্রয়কর্তা কত, ও Q1। এখন দাম কিন্তু আগের মতোই আছে থেকে যদি তোমার ফ্যামিলির আয় বেড়ে যায় তাহলে তোমাদের চাহিদার পরিমাণ কি হবে, বেড়ে যাবে। তাহলে দেখো আমরা দেখাচ্ছি যে দাম OP0 এ স্থির থেকে যদি আয় বৃদ্ধি পায় তাহলে চাহিদার পরিমাণ বেড়ে হবে কত, OQ2, যা D1 প্রাইম রেখার বিবিন্দু দ্বারা নির্দেশিত। তাহলে এখানে লক্ষ্য করো আমি আগে দেখাইছি এ বিন্দুতে, এখন আসছি বি বিন্দুতে। তার মানে এখানে চাহিদার পরিবর্তনটা হয়েছে কত, Q1 Q2 পরিমাণ। এই যে Q1 Q2 পরিমাণ চাহিদার পরিবর্তন হয়েছে, এটা কি দামের কারণে না অন্যান্য অবস্থার কারণে? হ্যাঁ, আমি তো আয়ের কথা বলছি, তোমার পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যেতে পারে, তা দিয়েও বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এখানে বললাম, বা তোমাদের রুচির পরিবর্তন হতে পারে। তাহলে এখানে বলছি যে চাহিদা যে দাম স্থির থেকে অন্যান্য বিষয়ের কারণে চাহিদা যে Q1 Q2 পরিমাণ বেড়ে গেছে, এই যে চাহিদার পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা বলি চাহিদার বৃদ্ধি। চাহিদার বৃদ্ধি। এখানে আরেকটা জিনিস নোটেবল মনে রাখতে হবে, চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখা কোন দিকে স্থানান্তর হয়, সমান্তরালভাবে ডান দিকে স্থানান্তর হয়। সমান্তরালভাবে ডান দিকে স্থানান্তর হয়। দেখো এখান থেকে এদিকে আসছে সমান্তরালভাবে, কিন্তু দাম স্থির থেকে অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে চাহিদা রেখা সমান্তরালভাবে ডান দিকে স্থানান্তর হয়। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি যে চাহিদার হ্রাস ব্যাখ্যায়। দেখো চিত্রে x অক্ষে চাহিদার পরিমাণ ও y অক্ষে হলো দাম নির্দেশিত। ডি প্রাইম, এখানে অ্যানিমেশনটা আগে বিষয় হয়ে গেছে। ডি প্রাইম হলো প্রাথমিক চাহিদা রেখা। এখানে আমরা দামটা ধরে নিচ্ছি, দাম OP0 অবস্থায় চাহিদার পরিমাণ হচ্ছে OQ1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। এটা হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা। এখন বলছি দাম স্থির থেকে অন্যান্য অবস্থার কারণে চাহিদা যদি কমে যায় তাহলে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তর হয়ে D1 প্রাইম হয়। লক্ষ্য করো D1 প্রাইম হয়। এটা হতে পারে তোমাদের ফ্যামিলির আয় কমে গেছে বা তোমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা কমে গেছে, তাহলে চাহিদা আগের তুলনায় কি হবে, কমে যাবে। দাম বাজারে অপরিবর্তিত আছে কিন্তু চাহিদা কমে গেছে। ঠিক আছে, যে অন্যান্য অবস্থার কারণে কমে গেছে। এই যে Q1 থেকে Q2 তে চাহিদার পরিমাণ কমে যাওয়াটা, এই কমে যাওয়াটাকে আমরা বলছি চাহিদার হ্রাস। তাহলে এখানেও এক নাম্বারের প্রশ্ন তোমাকে করতে পারে, সেটা হলো যে দাম স্থির থেকে অন্যান্য অবস্থার কারণে চাহিদা কমে গেলে তাকে কি বলে? তাহলে সেটাকে কি বলবো, চাহিদা হ্রাস বলা হয়। আর আরেকটা প্রশ্ন করতে পারে, চাহিদা হ্রাস পেলে চাহিদা রেখার কি ধরনের পরিবর্তন হয়? চাহিদা হ্রাস পেলে চাহিদা রেখা সমান্তরালভাবে বাম দিকে স্থানান্তর হয়। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত আজকের আলোচনা দুটি। এখন আমি বিশ্বাস করি তোমরা এই আলোচনাটা যদি ভালোভাবে শুনে থাকো তাহলে তোমাদের পক্ষে এখনই এই প্রশ্নগুলোর উত্তর লেখা সম্ভব হবে। ঠিক আছে, এখন আমরা দেখি আজকের এই আলোচনা থেকে আমরা কি কি প্রশ্ন পেতে পারি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা পেতে পারি চাহিদার সংকোচন কাকে বলে? অবশ্যই তোমরা আনসার করতে পারবে। চাহিদার বৃদ্ধি কাকে বলে? চাহিদার হ্রাস বৃদ্ধি কি চাহিদা বিধি মেনে চলে? না, চাহিদার হ্রাস বৃদ্ধি চাহিদা বিধি মেনে চলে না। চাহিদার সংকোচন প্রসারণ চাহিদা বিধি মেনে চলে। ঠিক আছে, চাহিদার সংকোচন প্রসারণ ব্যাখ্যার সময় অন্যান্য অবস্থা কেমন থাকে? অন্যান্য অবস্থা স্থির থাকে। ঠিক আছে, এগুলো ছিল আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আমরা নিয়ে আসছি। তারপরে দেখো যেখানে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আকারে যে সকল প্রশ্ন হতে পারে সেটা দুইটা প্রশ্ন আমরা আলোচনা করছি এখানে। একটা হচ্ছে চাহিদার সংকুচন ও প্রসারণ ধারণাটি ব্যাখ্যা করো, বা চাহিদার সংকুচন প্রসারণ বলতে কি বোঝায়। যদি 4 নম্বরের প্রশ্ন আসে তাহলে তোমাকে অবশ্যই চিত্র সহকারে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তারপরে চাহিদার হ্রাস বৃদ্ধির ধারণা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এই ছিল মূলত আজকের আলোচনা। ঠিক আছে, তো আমি আশা রাখি তোমরা অবশ্যই বইয়ের সাহায্য নিয়ে এই বিষয়টাকে অবশ্যই আজকেই পড়ে ফেলবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।